আমরা আমাদের আর্টিকেলের যে বিষয়, তাহলে আমরা এবং অ্যান কোথায় হয় এই ব্যাপারগুলো যেমন আলোচনা করেছি, আবার দি শব্দটার সাথে নাউনের সম্পর্ক কেমন এটাও দেখিয়েছি। তো দেখি আবারও ফিডব্যাক দাও। তাহলে কথা হচ্ছে পৃথিবীতে এখানে নাউনের যে প্রকারগুলো আছে, এখানে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, আচ্ছা ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট এবং ভার্বাল। আচ্ছা, আমরা জানি এই যে সাধারণভাবে এ বসার বা এন বসার একটা জায়গা আছে, ওটা হচ্ছে কমন নাউন। কমন নাউনকে আমরা দুই ভাগে ভাগ করি, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার হলে এই জায়গাটাতেই সাধারণভাবে এ বা এন বসবে। এটা হচ্ছে আসলে আর্টিকেলের মূল মেসেজ এবং মূল কথা। এর বাইরে যে সমস্ত বিষয় আসবে এই বিষয়গুলো এক্সেপশনাল বা ব্যতিক্রম। আজকে আমরা ব্যতিক্রম কিছু কথা জানবো, ঠিক আছে? আচ্ছা দেখো, 1 নাম্বার, এই যে প্রপার নাউন এ বা এন এ বা এ, অর্থাৎ এই জায়গায় কোনো ব্যতিক্রম আছে কিনা এটা নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, এই অংশটা না লিখলেও তুমি সহজে বুঝবে, এখানে সহজ, কারণ এখানে আমি কথাগুলো অলরেডি বলে ফেলছি, জাস্ট আরেকবার রিভাইজ করে দিচ্ছি। প্রপার নাউনের সাথে সাধারণভাবে, প্রথম কথাটা হচ্ছে সাধারণ। সাধারণভাবে শুধুমাত্র এই জায়গায় আর্টিকেল বসে, আর কোথাও বসে না। কিন্তু বিশেষ কিছু পরিস্থিতিতে আমরা অন্য সকল নাউনের সাথে আর্টিকেল বসানোর জায়গা পাই। এর মধ্যে এই কথাটা প্রথম ক্লাসে বলার কথা, ওটা হচ্ছে অন্য কোনো নাউনের সাথে যখন তুমি এ বা এন বসাবা, ওটা কোন নাউনে রূপান্তরিত হবে? কমন নাউনে রূপান্তরিত হবে। যেমন ধরো প্রপার নাউন, আমি লিখলাম হাসান। হাসান একটা নাউন, এই নাউনটা প্রপার নাউন। এরকম একটা প্রপার নাউনকে আমরা কমন নাউনে রূপান্তর করতে পারি যদি আমি কখনো তার সাথে এ বসাই। কারণ এ বা এন বসার মতো জায়গা আছে শুধুমাত্র সিঙ্গুলার কমন নাউনে। অন্য কোনো নাউনে যদি এই আচরণটা করে, তাহলে ওই নাউনটা কিসে রূপান্তরিত হয়? কমন নাউনে। তাহলে আমি যদি বলি একজন আইনস্টাইন প্রতি বছর জন্মায় না, একজন আইনস্টাইন প্রতি বছর জন্মায় না, তাহলে ওইদিকে বসে যাও। তাহলে আমি যদি লিখি একজন নজরুল, হ্যাঁ, একজন নজরুল প্রতি বছর জন্মায় না, তাহলে নজরুল ইজ নট বর্ন, নজরুল ইজ নট বর্ন ইন এভরি ইয়ার, ইন এভরি এরা, যেভাবে বলো। তাহলে এখন নজরুল কি নাউন? প্রপার নাউন। একটা প্রপার নাউনের সাথে যখন আমরা এ বসাই, ওই প্রপার নাউনটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তাহলে আমরা কোনো প্রপার নাউনকে কমন নাউন রূপে ব্যবহার করা হয়েছে এমন জায়গায় প্রপার নাউনটার আগে এ বসাবো। এটা একটা নিয়ম পেলাম, এটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম। রিভাইজ করার কথা বলে আমি কথাগুলোকে এভাবে দ্রুত বলে আগাচ্ছি। এবার আসা আরেকটা কথা, তুমি যখন দেখবা দুইটি প্রপার নাউন এক জায়গায় আসছে, মনে করো তুমি বাসায় আছো, তোমার সামনে একটা আমাদের বাসায় একটা টিএনটি টেলিফোন সেট আছে। টিএনটি টেলিফোন সেট যারা ব্যবহার করতো আগে, তাদের পাশে একটা ফোন বুক থাকতো। ট্রেন্ড ওরকম ছিল, মোবাইল কম ছিল। আমি তোমাকে ফোন করে বললাম টেলিফোন ডায়েরিতে একটা হাসান আছে, হাসানের নাম্বারটা আমার একটু দাও তো। টেলিফোন ডায়েরি থেকে হাসানের নাম্বারটা আমাকে দাও। এখন তুমি ডায়েরি খুলবার পরে দেখতে পাচ্ছ ওখানে 2টা হাসান আছে। কয়টা হাসান? তাহলে একই নামের একাধিক ব্যক্তি আছে, ওখান থেকে একজনকে আলাদা করে বোঝাবার জন্য। কথা বলছো? আমরা এই প্রপার নাউনের সাথে দি বসাতে পারি। কি বসাতে পারি? দি বসাতে পারি। তাহলে আমরা 2টি জায়গা পাচ্ছি। একটা হচ্ছে কোনো একটা প্রপার নাউন, প্রপার নাউন তো চিনি আমরা, কোনো ব্যক্তি বস্তু স্থানের ব্যক্তিগত নাম। প্রপার নাউনকে কমন নাউন রূপে ব্যবহার করার জন্য তার সাথে কি বসে? এ বা এন বসে, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে একাধিক প্রপার নাউন থেকে একটিকে নির্দিষ্ট করে বোঝাবার জন্য প্রপার নাউনের সাথে কি বসে? দা বসে। তাহলে একটা হচ্ছে এ বসার নিয়ম পেয়েছি, আর একটা হচ্ছে কি বসার? দা। তাহলে আবার 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 দেখি বলো, দেয়ার আর 2 হাসানস, দেয়ার আর 2 দ্য হাসান আই নো রিডস ইন চিটগং ইউনিভার্সিটি। তাহলে এখানে 2জন হাসানের নাম্বার তো পাচ্ছি আমি। আমি একজনকে চিনি যে চিটগং ইউনিভার্সিটিতে পড়ে, তার নাম্বার দিব কি? কথা ওরকম। তাহলে পরে মনে করো যে কোনো একই নামের 2টি ব্যক্তি হোক, 2টি বস্তু হোক, 2টি জায়গা হোক, একই নাম যখন ডাবল থাকবে, ওখান থেকে একজনকে নির্দিষ্ট করে বোঝাবার জন্য প্রপার নাউনের সাথে কি বসে? দা বসে। দেখো আরও একটা কথা তোমাকে জানতে হবে, ওটা হচ্ছে 2টি নাম,
আমার দিকে তাকাও, কয়টা নাম? একজনের সাথে আরেকজনের তুলনা করার সুযোগ আছে। ধরো আমি বললাম এই কবি নজরুল একজন আমাদের আমাদের কবি, আমাদের মানুষ, আমাদের জাতীয় কবি। ইংল্যান্ডের একজন কবি হচ্ছে শেলি, পি বি শেলি, পার্সি বিসি শেলি, পার্সি বিসি নামটা জানা রাখা দরকার, বিপ্লবী কবি, বিদ্রোহী কবি, ওই 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 দেশের। এখন আমি তোমাকে বললাম নজরুল হচ্ছে আমাদের শেলি, নজরুল হচ্ছে আমাদের শেলি। এখানে কি ঘটনা ঘটছে? নজরুল ব্যক্তিটার মেধার সাথে শেলির মেধার সাথে তুলনা করছি না? হ্যাঁ হ্যাঁ, মনে করো সাকিব আল হাসান, সাকিব আল হাসান এখন সে রাজনীতি করে, এমপি টেমপি হয়ে যেগুলা বিতর্ক হয়েছে এগুলার ঊর্ধ্বে উঠে ক্রিকেটার হিসেবে যদি আমরা বিবেচনা করি, তখন আমরা বললাম সাকিব হচ্ছে বাংলাদেশের টেন্ডুলকার, সাকিব হচ্ছে আমাদের টেন্ডুলকার। তাহলে সাকিবের সাথে কার সাথে তুলনা? হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারটা, একজন নামের সাথে আরেকজনের নামের যখন তুলনা হবে তখন দ্বিতীয় নামের আগে দি বসে। বলো, দ্বিতীয় নামের আগে দি বসে। তাহলে 3টি পয়েন্ট আমরা নোট করি, লিখো লিখো। 1 নাম্বার, মানে তুমি জাস্ট একটা নাম্বার দিবা এবং এখানে লিখবা প্রপার নাউন, প্রপার নাউন। তাহলে এখানে একটা পয়েন্ট দিবা, হচ্ছে তাকে কি কি হিসাবে ব্যবহার করলে? কমন নাউন রূপে। লিখে লিখে ক্লাস করলে তখন ক্লাস ইফেক্টিভ হবে, তোমার জিনিসটা মনেও থাকবে। কমন নাউন রূপে কি করলে? ব্যবহার করলে। হ্যাঁ, তাহলে আমরা উদাহরণ হিসাবে লিখলাম কি, আ নজরুল ইজ নট বর্ন ইন এভরি এরা। তাহলে এখানে আ নজরুল। দ্বিতীয় নম্বর, দুটি একই নাম থেকে একটিকে চিহ্নিত করার জন্য এর সাথে কি বসে? দি বসে। ব্যবহার করলে আমরা এ অথবা এন বসে। তারপরে সি নাম্বার, দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা করলে দ্বিতীয় নাউনের আগে কি বসে? দি বসে। উদাহরণ লিখলাম, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল ইজ দ্য বাইরন। There are two Hassans, comma, the Hassan, comma, I know, lives in Chittagong. তাহলে দা হাসান। আমরা 3টি পয়েন্ট পেয়েছি। প্রপার নাউনের সাথে ব্যতিক্রম। এসিটা চলতেছে না? আমি নজরুল নামের সাথে বাইরন নামের সাথে একটা তুলনা করেছি। তাহলে দুইটি প্রপার নাউনের মধ্যে কি হলে তুলনা করলে দ্বিতীয় নাউন এর আগে কি বসে? দা বসে। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। বিডি মানে বাংলাদেশ, তোমরা বাংলাদেশ লিখতে পারো। হ্যাঁ, তাহলে এখানে লিখেছে কি, দেয়ার আর টু হাসানস, দ্য হাসান আই নো লিভস ইন চিটাগং। এভাবে আমরা
নাউনের প্রকার ধরে আর বলার মতো তথ্য নেই, মানে অন্তত ইন্টারে বা এডমিশনে লাগবে এমন তথ্য বাকি কথাগুলোর মধ্যে দরকার নেই। এখানে আমাদের 1 নম্বরে লিখবা দেশের নাম, দেশের নাম, নেম অফ কান্ট্রি। হ্যাঁ, আমার আগে আগে আমরা বুঝে নিব, তারপরে লিখবো। আমি যা লিখে দিলাম তাহলে পরে ইফেক্টিভ হবে না। দেশের নামগুলোর ক্ষেত্রে তোমরা একটু দেখো তো প্র্যাকটিক্যালি। বাংলাদেশ একটা শব্দ না, একটা শব্দ না, কিন্তু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা শব্দ নাকি? দ্য ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরাবিয়া, সাউথ আফ্রিকা। তাহলে দেশের নামের মধ্যে ভ্যারাইটি আছে। আবার জাপান, চায়না, ইন্ডিয়া, একটা একটা শব্দ না? বাংলাদেশ। হ্যাঁ, তাহলে দেশের নামে একটি শব্দ থাকতে পারে, একগুচ্ছ শব্দ থাকতে পারে। বলো, একটি শব্দ থাকতে পারে, একগুচ্ছ শব্দ থাকতে পারে। একটি শব্দ যদি থাকে, কোনো আর্টিকেল আমরা বসাই না, দেখেই তো বোঝা যাচ্ছে আমরা কি কখনো দা জাপান, দা বাংলাদেশ বলি নাকি? একটি শব্দ হলে তার সাথে আর্টিকেল বসবে না। কিন্তু যখন একগুচ্ছ শব্দ হবে তখন তো তার সাথে দি বসে। যেমন দা ইউনাইটেড আরব আমিরাত, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউএসএ, সংক্ষেপে লিখলেও ভাবে লেখা হয়। তাহলে কথা কি দাঁড়ালো? দেশের নাম একটি শব্দ হলে, হ্যাঁ, একটি শব্দ হলে নো আর্টিকেল। তারপরে হচ্ছে এক, ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ। তারপর আরেকটা শব্দ আছে নিউ। একটা দেশের নাম একটি শব্দ না হয়ে একগুচ্ছ শব্দ, কিন্তু শব্দগুচ্ছের স্টার্টিং শব্দটা এখান থেকে কোনো শব্দ আছে। সাউথ আফ্রিকা, নর্থ আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, ঠিক না? ইস্ট তাইমুর, পূর্ব তিমুর আছে না? ইস্ট তাইমুর, এরকম। আবার নিউজিল্যান্ড, নিউ ইয়র্ক, একটা দেশ কিন্তু একটা স্টেট। আমেরিকাতে কয়টা স্টেট? 50টা। কয়টা? 50টা। আর একটা হুয়াওয়ে যদি মানে হাওয়াই দ্বীপপুঞ্জ যেটা বলে, ওটা যদি ধরো তাহলে 51টা। ওটাকে আলাদা স্টেট ধরলে, যদিও এটার একটা স্টেট মর্যাদা আছে, কিন্তু ওটা ছোট এলাকা। ওটা জাপান বোমা মেরে কাম করে দিয়েছিল কোন সময়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। পার্ল হারবার এটা কোথায়? পার্ল হারবার হচ্ছে প্রশান্ত মহাসাগরে, জাপানের কাছে। পৃথিবী তো গোল, পৃথিবী এরকম চ্যাপ্টার নাকি গোল? গোল। তাহলে রাশিয়ার সাথে আমেরিকা যে লাগানো, এটা জানো? তোমার মনে মনে ধারণা হচ্ছে রাশিয়া এখানে, আমেরিকা ওখানে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, কিন্তু আসলে রাশিয়ার সাথে আমেরিকা লাগানো, ঠিক না? আচ্ছা, এখন এগুলো স্মার্ট বোর্ডে একদিন আমি খুব চমৎকার করে দেখাবো। আমার কাছে একটা পাওয়ার পয়েন্ট রেডি করা আছে। এই পাওয়ার পয়েন্টে 360 ডিগ্রি দিয়ে ম্যাপটাকে আস্তে 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 নিজে নিজে দেখাবে একটা স্ক্রিপ্টের সাথে। এটা আমি দেখাবো একদিন। আচ্ছা বলো, দেশ। তাহলে আমরা প্রদেশ নিয়ে উদাহরণ দিলাম না? নিউ ইয়র্ক, নিউ দিল্লি, নয়াদিল্লি। দেশ এবং প্রদেশের নামের ভূমিকা এক। বলো, দেশ এবং প্রদেশের নামের ভূমিকা এক। তাহলে একটা দেশের নাম যদি একটি মাত্র শব্দ হয়, তার সাথে কোনো আর্টিকেল বসে না। কিন্তু একটি দেশের নাম যখন একাধিক শব্দ দিয়ে হয়, তখন তার সাথে আমরা দি বসাই। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউএই। হ্যাঁ, তাহলে দ্য চেক রিপাবলিক, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বলো, পিপলস রিপাবলিক অফ, পিপল না পিপলস? বানানটা কি দিয়ে? অ্যাপোস্ট্রফি এস দিয়ে, পিপলস। পিপলস রিপাবলিক মানে কি? প্রজাতন্ত্র। রিপাবলিক মানে কি? প্রজাতন্ত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। টাকার উপর লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে ওখানে দেশের, ওই দেশের, এটা যদি সাংবিধানিক নাম হয়, ওই নামের মধ্যে শব্দ একটা নাকি একাধিক? একাধিক।
একাধিক যখন হবে তখন তার সাথে কি বসবে? দি বসবে। তাহলে বাংলাদেশের সাংবিধানিক নাম বলার সময় আমরা দি দিয়ে বলবো, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কিন্তু যখন একটি শব্দ নিকনেম বলবো তখন বলবো শুধু বাংলাদেশ। কিন্তু কোন দেশের নামের শুরুতে একাধিক শব্দ আছে, কিন্তু নাম শব্দগুলো শুরু হয়েছে কি দিয়ে? এখান থেকে কোনো শব্দ দিয়ে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দিয়ে, তখন তার সাথে আর্টিকেল বসবে না। হ্যাঁ, তাহলে নোট। হ্যাঁ, এই শব্দগুলো নামের শুরুতে থাকলে নো আর্টিকেল। লেখো লেখো এই শব্দগুলো, কারণ এখানে ওই যে বইতে অনেক লম্বা ডেসক্রিপশন গুলোকে আমি খুব জিস্ট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে মহাদেশ আছে না? মহাদেশ, মহাদেশ কি কি? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা। হ্যাঁ, তাহলে অস্ট্রেলিয়া একটা মহাদেশ আছে, অ্যান্টার্কটিকা একটা মহাদেশ আছে। হ্যাঁ, তাহলে এখানে আমেরিকার মধ্যে আবার দুইটা মহাদেশ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। হ্যাঁ, নর্থ আমেরিকা বলতে কোনগুলা? কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এই সমস্ত দেশগুলো। আর 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 সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার অপর নাম হচ্ছে ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, এই সমস্ত দেশগুলো। তাহলে মহাদেশের নামের মধ্যেও নর্থ এবং সাউথ আছে না? কিন্তু এশিয়ার মধ্যে নর্থ সাউথ নাই, আফ্রিকার মধ্যে নর্থ সাউথ নাই, ইউরোপের মধ্যে নর্থ সাউথ নাই, অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকার মধ্যে নর্থ সাউথ নাই। তবু দেশের নাম, মহাদেশের নামের ক্ষেত্রে আর্টিকেল বসে না। প্রয়োজনে নোট দিয়ে লিখে রাখতে পারো, মহাদেশের নামের সাথে আর্টিকেল বসে না। মহাদেশের নামের সাথে আর্টিকেল, এটা পরীক্ষায়ও আসতে পারে। মহাদেশের নামের সাথে নো আর্টিকেল। আচ্ছা, গেল। এবার আমরা দ্বিতীয় নম্বরে চলে যাই, কারণ আমি শুরুতেই বলেছিলাম আমি একটু তাড়াহুড়া করব। খাওয়ার সময়, উপাসনালয়, শিক্ষালয়। দ্বিতীয় নম্বর হচ্ছে খাওয়ার সময়, উপাসনালয় এবং শিক্ষালয়। নিচের এই লেখাটা আমি মুছতে পারবো? দেখো, খাওয়ার সময় হচ্ছে, মনে করো আমি লিখলাম, মনে করো ব্রেকফাস্ট, আমি লিখলাম মনে করো লাঞ্চ, ডিনার, লিখলাম কি সাপার। উপাসনালয়, মনে করো আমি কিছু উদাহরণ লিখলাম, মস্ক, তারপর লিখলাম টেম্পল, তারপর লিখলাম চার্চ, তারপরে লিখলাম মনে করো পেগোডা, তারপরে এদিকে লিখলাম স্কুল, তারপর লিখলাম কলেজ, তারপর লিখলাম ইউনিভার্সিটি। তার মানে তিনটি ক্যাটাগরির তিনটি উদাহরণ, কিছু উদাহরণ লিখলাম। পরীক্ষায় এগুলো খুব বেশি ইফেক্টিভ, বিশেষ করে ইন্টারমিডিয়েট, এগুলা ইন্টারমিডিয়েট এবং ভার্সিটির দুইটা লেভেলে ইফেক্টিভলি কাজে আসবে, এরকম জায়গা, এরকম কথা। তাহলে এগুলোর ক্ষেত্রে ঘটনা কি 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 হবে স্যার? কি হবে তা হচ্ছে, এই যে তিন ক্যাটাগরির শব্দ, এর মধ্যে শব্দ তালিকা আমি জাস্ট উদাহরণ হিসেবে কিছু লিখেছি, আরো তো আছে, আরো আছে না? মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানে আরো আরো অন্যান্য নাম থাকতে পারে না? তারপরে হচ্ছে এই উপাসনালয়, যেমন চকবাজারে, চকবাজারে সাধারণ মসজিদ আছে, কালী মন্দির আছে, শিখদের গুরুদুয়ারা আছে এক জায়গায় না? ওলেখা মসজিদের অপোজিটে একটা গুরুদুয়ারা আছে শিখ ধর্মাবলম্বীদের জন্য, অপোজিটে একটা কালী মন্দির আছে, আবার ওলেখা মসজিদের পাশে একটা কাদিয়ানি মসজিদ আছে, ঠিক না? এক জায়গায় সবগুলো ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয় আছে। আচ্ছা যাক, এদের ক্ষেত্রে আর্টিকেল বসানোর নিয়মটা হচ্ছে, এরা যদি আগে আমার কথা শুনো, মানে আমার মুখের কথা লেখার দরকার নেই, আমি লিখবো।
মানে যেন খাতার মধ্যে মাপা লেখা থাকে, অপ্রয়োজনীয় কথা না থাকে। এরা যদি সাধারণ সাধারণ কথাটা এখানে সাধারণ না বলে আমি বলবো স্বাভাবিক, স্বাভাবিক অর্থে আসে। কি অর্থে? স্বাভাবিক অর্থে আসলে এদের সাথে আমরা কোনো আর্টিকেল বসাবো না। কিন্তু যখনই তারা ব্যতিক্রমী অর্থে আসবে তখন তাদের সাথে আর্টিকেল বসবে। উদাহরণ দিয়ে বুঝাই। ধরো স্কুল, তুমি যদি একটা সেন্টেন্স লিখো ফাহিম স্কুলে যাচ্ছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে ফাহিম একটা ছোট বাচ্চা, সেই স্কুলে পড়ে, স্কুলে যাচ্ছে। তার মানে স্কুলকে বানানো হয়েছে কি কি জন্য? পড়ার জন্য। তাহলে ফাহিমের স্কুলে যাওয়াটা স্বাভাবিক কাজে, কারণ বাজারে বাজার করতে যাওয়াটা স্বাভাবিক, স্কুলে পড়তে যাওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, তাহলে যখন কোনো ব্যক্তি কোনো এই সমস্ত জায়গায় এই সমস্ত শব্দগুলোর দিকে স্বাভাবিক অর্থে এদেরকে আমরা ব্যবহার করবে, তখন তার সাথে কোনো আর্টিকেল বসবে না। ফাহিম ইজ গোয়িং টু স্কুল, ফাহিম ইজ গোয়িং টু, মোহাম্মদ হাসান ইজ গোয়িং টু মস্ক। তো মোহাম্মদ হাসান মানে সে মুসলমানের ছেলে, সে মসজিদে প্রেয়ার করতে যাবে, স্বাভাবিক করতে আসছে। কিন্তু আমি যদি একটা কথা বলি, মোহাম্মদ হাসান ইজ গোয়িং টু টেম্পল, টেম্পল বানাইছে কি জন্য? উপাসনার জন্য। বলো না কি জন্য? এখন মোহাম্মদ হাসান কি টেম্পলে গিয়ে উপাসনা করবে? নিশ্চয়ই এখানে সে উপাসনার উদ্দেশ্যে যাচ্ছে না। টেম্পলের মনে করো মন্দিরে তার একটা বন্ধু আছে, সে হিন্দু, তার সাথে দেখা করতে যাচ্ছে, অথবা এই মন্দিরটা নতুন বানাইছে একটু দেখতে যাচ্ছে, হতে পারে না? তার মানে মন্দির দেখতে যাওয়ার জন্য কি মন্দির বানাইছে? মন্দির বানাইছে উপাসনার জন্য। তাহলে মোহাম্মদ হাসানের মন্দিরে যাওয়াটাকে স্বাভাবিক করতে না ব্যতিক্রম করতে? এখন ফাহিম ইজ গোয়িং টু স্কুল স্বাভাবিক করতে ছিল। কিন্তু আমি যদি বলি শেখ হাসিনা ইজ গোয়িং টু স্কুল, এখন সে কি এখন স্কুলে পড়তে যাবে? এখন সে স্কুলে যাচ্ছে মানে নিশ্চয়ই ভিন্ন কোনো কাজে যাচ্ছে। এখন শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী নাই, তার সাথে যাচ্ছে না কথাটা। ডক্টর ইউনূস ইজ গোয়িং টু স্কুল, ইউনূস কি পড়তে যাবে আর? তাহলে সে যদি তুমি বলো স্কুলে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, তাকে দাওয়াত করছে চিফ গেস্ট হিসাবে, তো স্কুল কি চিফ গেস্ট হিসেবে দাওয়াত করার জন্য বানাইছে? তার মানে মোহাম্মদ ইউনূসের স্কুলে যাওয়াটা কি না স্বাভাবিক অর্থে না ব্যতিক্রম অর্থে? ব্যতিক্রম অর্থে যখনই হবে তখন তার সাথে দিয়ে বসবে ইম্পর্টেন্ট ফর এক্সাম, এই কাইন্ড অফ এক্সাম। প্রত্যেক পরীক্ষায় এই কথা ইম্পর্টেন্ট, আমি বুঝতে পারছি? তাহলে বলো এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো কি স্বাভাবিক, স্বাভাবিক অর্থে নো আর্টিকেল। বলো না স্বাভাবিক অর্থে নো আর্টিকেল। আর আর যদি আর এখানে লিখলাম কি ব্যতিক্রম অর্থে কি বসে? দি বসে। স্বাভাবিক অর্থে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু ব্যতিক্রম অর্থে কি বসবে? দি বসবে। তাহলে দেখো, আমি সকালে 7টায় ব্রেকফাস্ট করি, তাহলে আই টেক ব্রেকফাস্ট, আই টেক ব্রেকফাস্ট। এখানে কিন্তু এই শব্দগুলোর জন্য। শব্দ যদি অন্য কিছু হয় তাহলে এই নিয়মটিও আসবে না, এখানে এই নির্দিষ্ট শব্দগুলোর জন্যই নিয়মটা। তাহলে আমি ব্রেকফাস্ট গ্রহণ করি কয়টায়? 7টায়। আই টেক ব্রেকফাস্ট অ্যাট 7 AM। তাহলে আই টেক ব্রেকফাস্ট, আই হ্যাভ লাঞ্চ, আই টেক ডিনার, উই হ্যাভ সাপার। তাহলে এখানে আমরা এই সমস্ত শব্দগুলো ব্যবহার করি যদি সাধারণ অর্থে। ডিনার এবং সাপারের পার্থক্য আছে, ডিনার হচ্ছে আনুষ্ঠানিক খাবার, কিন্তু আমরা তো বলি আমরা ডিনার করছো, তার মানে আমরা প্রতিদিন বিয়েতে যাই, ঠিক না? আসলে স্বাভাবিক খাবার হচ্ছে কি সাপার। কিন্তু মনে করো জরিনা প্লাস পাইছি, দাওয়াত দিছি স্যারকে, আমি গেলাম, এখন দাওয়াত দিছি সকালে ব্রেকফাস্ট, জরিনা যে ব্রেকফাস্টটা করাইছিল ওটা ছিল ডিলিশিয়াস। তাহলে আমরা কি এখন স্বাভাবিক ব্রেকফাস্টের কথা বলছি না পার্টিকুলার একটা ব্রেকফাস্ট? পার্টিকুলার একটা ব্রেকফাস্ট না? তাহলে দ্য ব্রেকফাস্ট ইনভাইটেড বাই হার ওয়াজ ডিলিশিয়াস। বুঝতে পারছি? তাহলে স্পেসিফিক করে বুঝালে, বিশেষ করে খাবার সময়গুলো এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির পাশে তুমি এখানে ওয়ার্ক শব্দটা লিখতে পারো। ওয়ার্ক মানে এখানে কর্মস্থল, পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখতে পারো কর্মস্থল। ওয়ার্ক মানে এখানে কাজ না। কথাটা গল্প বললেও কথাটার মধ্যে শিক্ষা হচ্ছে নিজেকে সংস্থায় বিক্রি করবো না। নিজের মধ্যে এটাকে বলা হয় সেলফ রেসপেকশন, আত্মসম্মানবোধ।
আত্মসম্মান বোধ। আমি যদি নিজে সম্মান না করি তাহলে হবে না তো। নিজেকে যদি নিজে সম্মান করে তাহলে মানুষ আমাকে সম্মান করবে। ছোট ভাববা না, মানে একটু তবে অহংকারী যেন না হই, অহংকারী যেন না হই, বিনয় সবসময় রিওয়ার্ড আনবে, এই হচ্ছে কথা। তাহলে এরা যদি স্বাভাবিক অর্থে আসে তার সাথে কি হবে না, আর্টিকেল বসবে না। কিন্তু কিন্তু এরা যখন এক্সেপশনাল অর্থে আসবে তো সবার সাথে আমরা কি বসাবো, আর্টিকেল। মনে করো আমি সকালে 7টার দিকে কাজে যাই, কাজে মানে আমি যে এখানে জব করি, then I go to work. I go to work at 7 a.m. অথবা I get out of my house for work at 8 a.m. কিন্তু আমি যদি বলি আমার বাবা আমার কাজে আমাকে লাঞ্চের বক্স দেওয়ার জন্য গিয়েছিল, তো আমার কাজ কর্মস্থলটাকে লাঞ্চের বক্সের জন্য বানাইছে, আর আমার বাবা কি ওখানে কাজ করতে গেছে? উনি তো আমি ভুলে লাঞ্চের বক্স নিয়ে যাই নাই বলে বাবা গিয়ে দিয়ে আসছে। তাহলে মাই ফাদার গট আউট অফ হোম ফর দ্য ওয়ার্ক, কারণ আমার বাবা তো কাজে যায় নাই, এক্সেপশনাল কাজে গেছে। পাশাপাশি একই সাথে শব্দটা এখানে লিখে রাখো, হসপিটাল। কথা বুঝছো? স্কুল কলেজ তুমি যেটা ইচ্ছে সেটা বলতে পারো, কিন্তু আমরা শব্দ সজন থাকবো ওই বাউল এবং কনসোনেন্ট, বাউল এবং কনসোনেন্ট। ওটা কিন্তু স্ট্রং নিয়ম। তোমরা গুগল করবা, গুগলে চার্জ দিবা, চ্যাট জিপিটি, গ্রক, ডিপসিক, এরকম এগুলা ব্যবহার করবা। বিশেষ করে চ্যাটবটগুলাকে লিখে দিবা, যেটাতে কনফিউশন হয় পরের জন্য রেখে দিবা না, কারণ যুগ চেঞ্জ হয়ে গেছে। ইনস্ট্যান্ট দেখেন, চেক করে ফেলবা। তাহলে আমরা এই শব্দগুলো দেখলাম। এবার আসো আমরা সবাই জানি, আমরা সবাই জানি এই যে সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি এর সাথে কি বসে, দা বসে। এই কথাটা তো আমরা জানি স্যার, এটা তো আবার নোট করার দরকার নাই, কিন্তু না, এখানে আমি এর বাইরে পরের কথাগুলো তো লাগবে। এই জন্য আমরা একটা নাম্বার দিব, সুপারলেটিভ ডিগ্রির সাথে আমরা কি বসাই, দি বসাই। আচ্ছা, তোমরা ডিগ্রি কয় প্রকার এটা জানো না? 3 প্রকার না? কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে পজিটিভ ডিগ্রি মনে করো আমরা লিখলাম, মনে করো গুড, আরো সহজ শব্দ লিখি বিগ, এটা একটা পজিটিভ ডিগ্রি না? এটার কম্পারেটিভ ডিগ্রি কি, বিগার। আর এর সুপারলেটিভ হচ্ছে কি, বিগেস্ট। একটা কথা মাথায় রাখবা, যখন কোনো শব্দ এটাকে কম্পারেটিভ সুপারলেটিভ করার নিয়ম বলছি না, আমি শব্দের নিয়ম বলছি। এই যে শব্দটা, এই শব্দটার শেষে কনসোনেন্ট সন্নিহিত আগের শব্দটা বাহুল না? শেষ শব্দটা কনসোনেন্ট সন্নিহিত আগের শব্দটা কি? এই ধরনের কোনো শব্দের শেষে যদি কোনো সাফিক্স যুক্ত করো, ইয়ার যোগ করো, ইএসটি যোগ করো, আইএনজি যোগ করো, যে কোনো কিছু যোগ করো, নতুন শব্দ সৃষ্টি করতে হচ্ছে না? তখন এই কনসোনেন্টটা ডাবল হবে। তাহলে তোমরা বলো তো এটা কি? তাহলে টপার বানান করো, পি কয়টা? হ্যাঁ, তাহলে এখানে এই ধরনের এই নিয়মটা মাথায় রাখবা, টপ, টপার, টপেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, এগুলো তোমাদের জানা কথা। এখন তোমরা জানো সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, আর এটা কেন বসে এটা আমি প্রথম ক্লাসে ব্যাখ্যা করছিলাম ইজি করে। আমি বলেছিলাম কোনো কিছু সর্বশেষ বোঝাতে। আমি বলেছিলাম আর্টিকেলের মূল কথা কি বলেছিলাম, অপরিচিত নতুন কোনো কিছুর সাথে এ বা এন বসে, পরিচিত পুরনো কোনো কিছুর সাথে শেষবার হলে দি বসে, সর্বশেষ কোনো কিছু উল্লেখ করার সময় দি বসে। দ্য লাস্ট বুক, দ্য লাস্ট ম্যান, দ্য লাস্ট রো। অটোমেটিক তোমার মুখ থেকে যেন অবচেতন মনেই দিটা চলে আসে আজকে থেকে। সর্বশেষ কোনো কিছু উল্লেখ করতে অটোমেটিক কি চলে আসবে? সর্বশেষ কোনো কিছু বোঝাতে দি চলার যে বেসিক ধারণা, ওখান থেকেই কিন্তু সুপারলেটিভ ডিগ্রিটাকে দিয়ে বেশি, কারণ সুপারলেটিভ ডিগ্রি মানে সর্বশেষ। এটা বড়, তুলনামূলক বড়, সবার বড়, এর চেয়ে বড় কি আর আছে? এর চেয়ে বড় আর থাকলে এটা সবার সুপারলেটিভ হলো কেমনে? কথা হচ্ছে কিনা? এই জন্য সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? দি বসে। এটা আমরা জানি না। এখন আমরা জানবো কম্পারেটিভ ডিগ্রির সাথেও কি বসে। তাহলে এরকম নিয়ম তো স্যার কখনো পাই নাই। এটা স্বাভাবিকভাবে বসবে না, এটা ব্যতিক্রম দুইটা নিয়ম।
একটা নিয়ম হচ্ছে যখন তুমি ডাবল কম্পারিজন করবা, যখন তুমি কি করবা এখানে হচ্ছে ডাবল কম্পারিজন, ডাবল, হ্যাঁ, কম্পারিজন, ডাবল কম্পারিজন। ডাবল কম্পারিজন হচ্ছে আমরা আমরা ছোটবেলায় এই বাক্যটা তো শুনছি, যতই পড়িবে ততই শিখিবে, বুঝছি না? যত দ্রুত তত ভালো, যত তত, বলো যত, যত তত, এই ধরনের অর্থ ইংরেজিতে প্রকাশ করার জন্য আমরা ডাবল কম্পারিজন ব্যবহার করি। যেমন তোমরা এই যে কথাটা এভাবে বলতা, দামুর, দামুর ইউ রিড, তারপরে কমা, তারপরে এখানে লিখলা কি দামুর ইউ লার্ন। তাহলে এই যে দেখো দামুর, দামুর, ডাবল বলতে কম্পারেটিভ ডিগ্রিকে দুইবার ব্যবহার করা। কম্পারেটিভ ডিগ্রি কয়বার ব্যবহার করা? ব্যবহার করা। এই যথেষ্ট ইম্পর্টেন্ট পরীক্ষায়, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে মাথায় রাখবা এটাও কম্পারেটিভ, এটাও কম্পারেটিভ, এটার সাথেও দিই, এটার সাথেও দিই। তাহলে আবার তোমরা কয়েকটা বাক্য আমাকে বলে শোনাও। যত দ্রুত তত ভালো, যত দ্রুত তত ভালো। দ্রুত ইংরেজি কি? সুন মানেও দ্রুত না, শীঘ্রই। হ্যাঁ, সুন, সুনের কম্পারেটিভ ডিগ্রি করো সুনার, সুনার কম্পারেটিভ কি? সুনার। তাহলে এবার গুডের কম্পারেটিভ ডিগ্রি করো বেটার, বেটার, বেস্ট তো সুপারলেটিভ। হ্যাঁ, গুড, বেটার, বেস্ট। হ্যাঁ, তোমরা কি জানো এরকম একটা শব্দ ছিল, এটা আসলে ব্যাট, বেটার, বেস্ট, কিন্তু ব্যাট শব্দটা এখন আর ব্যবহার হয় না, কিন্তু বেটার এবং বেস্ট ব্যবহার হয়। বেটার এবং বেস্টের যে অর্থ গুডের একই অর্থ, এই জন্য বর্তমান সময়ে এটাকে চালিয়ে দেওয়া হচ্ছে গুডের কম্পারেটিভ সুপারলেটিভ বলে। কথা বুঝছো? এই কথা আপনি কোথায় পাইছেন? এই ধরনের কথা তো সাধারণত এই কথা হচ্ছে তোমার ইন্টারের বইতে ছিল। আমরা তখন ইন্টারে পড়ছি, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছি, তোমরা তো এখন সরকারি একটা ইন্টারের বই পেয়েছিল, টেক্সট বই ফার্স্ট পেপারের জন্য, সরকারি বই না এনসিটিভির বই, ওরকম এনসিটিভির একটা সেকেন্ড পেপার বই ছিল, যেটা এখন নাই। কথা বুঝছো? এনসিটিভির সেকেন্ড পেপার বই, এবং ওটা ছিল পুরোপুরি বই ইংলিশে, মানে গ্রামার যেগুলো আলোচনা করছে সেগুলোও ইংলিশে। ওই বইতে স্পেসিফিক লেখা ছিল এটা, এই কথাটা আমার এখনো মনে আছে, স্টুডেন্ট থাকতে শিখছি কথাটা। আচ্ছা যাক, লাগবে না। তাহলে যত দ্রুত তত ভালো, যত তত, যত তত। হ্যাঁ, তাহলে দেখো দা সুনার দা বেটার, খেলা শেষ। দা সুনার, এটার অর্থ কি? যত দ্রুত তত ভালো, যত দ্রুত তত ভালো। দেখি বলো, যত বয়স বাড়বে তত দায়িত্ব বাড়বে, যত বয়স বাড়বে তত দায়িত্ব বাড়বে। তাহলে যত তত অর্থ আসার জন্য তাহলে এখানে বয়স বাড়া, বয়স বাড়া। তাহলে দেখো তো, দা হায়ার ইউ গো, তুমি যত উপরে যাবে তাহলে দ্য মোর রেসপন্সিবিলিটি ইউ হ্যাভ, তত দায়িত্ব তোমার বাড়বে। তাহলে দেখো দ্য হায়ার দ্য মোর, কম্পারেটিভ, কম্পারেটিভ দি এবং দি। তাহলে আমরা কি লিখেছি? সুপারলেটিভ জায়গায় দি বসে, তার নিচে আমরা লিখলাম কি কম্পারেটিভ ডিগ্রির সাথে দুই জায়গায় দি বসে। তার আমরা এখানে লিখবো কি কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি এর সাথে কয় জায়গায়? দুই জায়গায় দা বসে, দা বসে। এটা লিখে এ লিখলাম, এবার লিখবো বি, বি নাম্বার। অফ দ্য টু, অফ দ্য ফেয়ার, অফ দ্য কাপল, অফ দ্য টু, অফ দ্য পেয়ার, অফ দ্য কাপল। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির দুই জায়গায় কি বসে? দি বসে। একটা হচ্ছে কি হলে ডাবল কম্পারিজন, ডাবল কম্পারিজনের পাশে কি লিখে রাখবো? যত ডট ডট তত। হ্যাঁ, একটা হচ্ছে কি ডাবল কম্পারিজন, আর একটা হচ্ছে অফ দ্য টু, অফ দ্য পেয়ার, অফ দ্য কাপল।
তাহলে রোনালদো এবং মেসির তুলনা হচ্ছে, রোনালদো এবং মেসির তুলনা হচ্ছে, এবং এই মেসির সাথে রোনালদো দুজনেই বেস্ট। এখানে একজন ব্যাটার এরকম বলার কিছু নাই, কারণ দুজনেরই যুগ যুগ সেরা নয়, যুগ সেরা নয়, শতাব্দীর সেরা প্লেয়ার দুজনেই। কিন্তু এই দুজনের মধ্যে যখন ইন্ডিভিজুয়াল তুলনা হয় তাহলে মেসি ইজ দ্য বেস্ট, ঠিক না? তাহলে মেসি এবং রোনালদো অফ দ্য টু, অফ দ্য টু, এই অফ দ্য টু যে কথাটা আছে, এর আগে এখানে একটা কম্পারেটিভ ডিগ্রি আসছে না? কম্পারেটিভ ডিগ্রি, এই কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা কি বসাইছি, ঠিক না? তাহলে এক জোড়া, এক জোড়া, এক জোড়া, পেয়ার মানে জোড়া, কাপল মানে জোড়া, পেয়ার মানে জোড়া, কাপল মানে জোড়া, টু মানেও জোড়া। তাহলে এই অফ দ্য টু, অফ দ্য পেয়ার, অফ দ্য কাপল, এই যে এগুলো নির্দিষ্ট ফ্রেজ, এগুলোর আগে যদি তুমি কোনো কম্পারেটিভ ডিগ্রি আনো, ওই কম্পারেটিভ ডিগ্রিটা কি হবে, দিয়ে যুক্ত হবে। ইম্পর্টেন্ট ফর এক্সাম, প্রশ্ন যখন অনেক কঠিন হবে তখন এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে 3 নাম্বার গেল, এবার আসো 4। আইল্যান্ড, মাউন্ট, লেক। আইল্যান্ড, মাউন্ট এবং লেক। লিখছ? আইল্যান্ড মানে কি? দ্বীপ। মাউন্ট মানে পর্বত, আর লেক মানে হ্রদ। এরা যদি সিঙ্গুলার হয় আর্টিকেল বসে না, কিন্তু যখন প্লুরাল হয় তখন তার সাথে দি বসে। উদাহরণ দিচ্ছি, নিচের তালি মুছতে পারবো? হ্যাঁ, তাহলে দেখো তো, মনে করো আইল্যান্ড, কুতুবদিয়া একটা দ্বীপ না? কেমন যেন কুতুবদিয়া বললে একটু কেমন যেন বাংলা আর ইংরেজি ম্যাচ হচ্ছে না এমন লাগে, কিন্তু সেন্ট মার্টিন বললে ঠিক লাগে, ইংরেজি শব্দ সেন্ট মার্টিন। একটা দ্বীপ নাকি অনেক দ্বীপ? এই জন্য দা সেন্ট মার্টিন আমরা বলবো না। কিন্তু এই সেন্ট মার্টিন থেকে সাগরে যদি তুমি সোজা ওদিকে কোনাকুন্না চলে যাও, একটা দ্বীপ পাবা। ওই দ্বীপের নাম হচ্ছে আন্দামান। ওই দ্বীপের নাম কি? আন্দামান। তো আন্দামান কিন্তু একটা দ্বীপ না, অনেকগুলো দ্বীপের সমন্বয় আন্দামানস বলা হয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ, কথা বুঝছো? এই জন্য তুমি যখন আন্দামান লিখবা, আন্দামানস, তাহলে এখানে কি হবে? দা আন্দামান। কিন্তু আমি যদি লিখি সেন্ট মার্টিন, তাহলে সেন্ট মার্টিনের মধ্যে দা বসবে না। তাহলে যখন 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 পুঞ্জ হয়, গুচ্ছ হয়, যখন প্লুরাল হয়, যখন কি হয়, প্লুরাল হয় তখন দি বসে, আর যখন সিঙ্গুলার হয় তখন ক্রস। উদাহরণ আরো দেখো, মাউন্ট, মাউন্ট মানে পর্বত না? এবার আমাকে বলো তো, হিমালয় একটা পর্বত নাকি হিমালয় পর্বত মালা? মালা না? হিমালয় একটা পর্বত নাকি? হিমালয় তেসা ফাতাইজা সুজা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব রকম মিলিয়ে বিশাল পর্বত, পৃথিবীর সবচেয়ে উঁচু সবচেয়ে বড় পর্বত, এবং এটা আমাদের সবচেয়ে কাছে, ঠিক না? একেবারে কোত্থেকে হিমালয় দেখা যায়? বাংলাদেশ থেকে দেখা যায়? যায়? তোমরা জানো না? আমি তো কিছুদিন আগে আমাদের বিসিএস হেল্পলাইনের একটা শাখা উদ্বোধন করছি পঞ্চগড়। পঞ্চগড় মানে কোথায়? তেঁতুলিয়া আর কি, পঞ্চগড় জেলা, তেঁতুলিয়া হচ্ছে উপজেলা। তেঁতুলিয়া পঞ্চগড় সদরে সেমিনার নিয়ে এরপর আরো 2 দিন ছিলাম, জায়গা দেখছি। ওখান থেকে তেঁতুলিয়া গেছি, তেঁতুলিয়া থেকে বাংলা বান্দা যেটা সীমান্ত স্থলবন্দর আছে ওখানে গেছি। তুমি ওখানে ওখানে গেলে দেখা যাবে, মানে বাংলাদেশের জায়গায় দাঁড়িয়ে তুমি নেপালের পর্বত দেখা যাবে ক্লিয়ার একেবারে, মানে পাহাড়ে দাঁড়াইতে হবে না, কথা বলছো? আচ্ছা যাক, হিমালয়াস, হিমা, তাহলে অনেকগুলো পর্বত না? তাহলে অবশ্যই আমরা লেখার সময় লিখবো কি, দা হিমালয়াস, নাকি? কিন্তু মনে করো আমেরিকার সর্বোচ্চ পর্বতের নাম হচ্ছে ম্যাককিনলি, ম্যাককিনলি। তাহলে এখানে আমরা এটাকে আমরা লিখলাম, মনে করো ম্যাককিনলি, বানান আই দিয়ে লিখলাম। কেউ যদি ওয়াই দিয়ে লিখে ভুল ধরার কিছু নেই। ম্যাককিনলি, তাহলে মাউন্ট ম্যাককিনলি পর্বত কিন্তু একটা একটা বিশাল পর্বত, এটা আমেরিকার, ডাইরেক্ট মূল আমেরিকার। তাহলে এবার দেখো লেক, আমি যদি বলি গুলশান লেক, কয়টা লেক? একটা। তাহলে আমরা এখানে কোনো আর্টিকেল দিব না, আমি লিখলাম কি
গুলশান লেক অথবা ফয়েটস লেক। ফয়েজ নয়, ফয়েট, ডক্টর ফয়েট পাহাড়তলি রেলওয়ে মেরামত কেন্দ্র, এটার দায়িত্বে ছিল ডক্টর ফয়েট। ডক্টর ফয়েট, ফয়েজ না, ও তো মুসলমান না, ও তো ইংরেজ আমলের। ফয়েট কি করছে, রেল কারখানায় পানি পাওয়া যাচ্ছে না, এই জন্য পানি পাওয়ার জন্য ওদিকে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ওদিকে যে পাহাড় আছে পাহাড়ের ভিতরে একটা বাঁধ বেঁধে পানি জমা করছে যেন কারখানার পানি পাওয়া যায়। ওখান থেকে একটা লেক হয়ে গেছে, ডক্টর ফয়েট করেছিল বলে এটার নাম ফয়েটস, ফয়েটস লেক। কিন্তু বাংলার মধ্যে এখন লেখা হয় কি হুম হ্যাঁ, কিন্তু ঐতিহাসিক বিষয় হচ্ছে এটা। আচ্ছা, তাহলে ফয়েজ লেক কয়টা লেক? একটা। কিন্তু আমি যদি বলি গ্রেট লেকস, গ্রেট লেক হচ্ছে কোথায় জানো, আমেরিকা এবং কানাডা সীমান্তে 7টা পর্ব, 7টা লেকের সমন্বয়ে তাদেরকে বলা হয় গ্রেট লেক। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম দা গ্রেট লেকস। প্লুরাল যখন তখন দি বসবে, যখন সিঙ্গুলার তখন তার সাথে দি বসবে না। কথা বুঝছো? হুম। 5 নাম্বার, নেম অফ যুদ্ধের নাম। যুদ্ধের এখানে সহজ একটা পয়েন্ট হচ্ছে পৃথিবীর যে কোনো যুদ্ধের নামের সাথে দি বসবে। বলো, পৃথিবীর যে কোনো যুদ্ধের নামের সাথে, তাহলে লিবারেশন ওয়ার, দা লিবারেশন ওয়ার। কথা হচ্ছে কিনা? পানিপথের যুদ্ধ, দা পানিপথ। কথা বলছ? কিন্তু বিশ্বযুদ্ধের নামের সাথে দি বসে না। তাহলে তুমি আমাকে বলবো স্যার আমি তো টেলিভিশনে শিরোনাম দেখছি দ্য ওয়ার্ল্ড ওয়ার 1, হ্যাঁ, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বসছে না? রিমেম্বার, ওখানে ফার্স্ট এবং সেকেন্ড শব্দের আগে বসছে, ওয়ারের আগে বসে নেই। কথা বলছ? তাহলে আমরা এখানে লিখে রাখবো সকল, সকল যুদ্ধের সাথে কি বসে, দি বসে। কিন্তু বিশ্বযুদ্ধ, বিশ্বযুদ্ধের নামের সাথে নো আর্টিকেল। এইটুকুই, এখানে তেমন কঠিন নেই, তবে জিনিসটা জেনে রাখা দরকার। ছয় নম্বর হচ্ছে সংখ্যা, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ মনে রাখবা। অর্ডিনাল নাম্বারের সাথে দি বসে, এদের সাথে কোনো কিছু বসে না, এদের সাথে কোনো কিছু বসে না। এটা হচ্ছে 1 2 3 4 এটসেট্রা। আর এটা হচ্ছে মনে করো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটসেট্রা। আর এটা হচ্ছে মূলত সিঙ্গেল, তারপরে হচ্ছে ডাবল, তারপরে হচ্ছে মনে করো ট্রিপল এটসেট্রা। তাহলে পৃথিবীতে কয় জাতের সংখ্যা আছে? 3 জাতের। 3 জাতের সংখ্যার মধ্যে কোন সংখ্যার সাথে কি বসে? অর্ডিনাল। তাহলে অর্ডিনালের, অর্ডিনাল শব্দগুলোর বাংলা কি? ক্রমবাচক। আর এটা হচ্ছে কি বাচক? সংখ্যাবাচক বা অঙ্কবাচক। আর এদেরকে আমরা কি বলি? গুণবাচক। তাহলে গুণবাচকের সাথে আর্টিকেল বসে না, ক্রমবাচকের সাথেও আর্টিকেল বসে না। কিন্তু ক্রমবাচক শব্দের সাথে আমরা কি বসাবো? আর্টিকেল বসাবো। এই জন্য মনে করো দ্য ফার্স্ট চ্যাপ্টার, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য লাস্ট, এরকম বলি না? দ্য থার্ড, দ্য 10th চ্যাপ্টার বলি না? এগুলো কি জন্য হয়? এগুলো কিন্তু অটোমেটিক বসবে, এরকম এরকম নিয়ম বলা হচ্ছে। তাহলে এখানে তোমরা যেটাকে কাজটা করবা, এই শিটের উপরে কিন্তু আর একটা সলভ ক্লাস হবে। মানে 3টি ক্লাসের মাধ্যমে আমি আর্টিকেলের ডিফিকাল্ট জায়গাগুলো বলছি। এখানে ওমিশন হিসাবে, নিয়ম হিসেবে আরো অনেক কিছু আছে। এটার উপরে তোমাদের বৃহস্পতিবার শুক্রবার যেদিন পরীক্ষা হওয়ার একটা ছোট পরীক্ষা হবে। কথা বলছো? এটার উপরেই তো পরীক্ষাটার মধ্যে শূন্যস্থান পূরণগুলো তোমরা দেখবো, এখান থেকেই দিব আমরা হু। আবার পরীক্ষার মধ্যে আরো কিছু প্রশ্ন থাকবে, আমি যেগুলো আলোচনা করেছি মুখে পড়াইছি,
যারা ক্লাস করে নাই তাদের জন্য ভিডিও দিয়ে দিবি, তোমরা ভিডিওটাও একটু দেখে আসবা পরীক্ষার আগে, আগের রাতে একটু করে বসে শুয়ে শুয়েও দেখে ফেলতে পারো। মানে পুরা ভিডিও 3টা পার্ট থাকবে, 3টা ক্লাসের, পেজে থাকবে, আমাদের চ্যানেলেও থাকবে। পেজে পার্ট 1 আছে অলরেডি। যারা প্রথম দিন করে নাই, প্রথম দিন বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রথম দিন হচ্ছে পুরো আর্টিকেলের মেজাজ ভিত্তিটা ওখানে হয়ে গেছে। মানে তুমি যদি এই শূন্যস্থান পূরণ করতে শুরু করো, এখানকার কথার মধ্যে তুমি পুরো 9টার মধ্যে 10টা শূন্যস্থান থাকলে ওখানে 9টার কথাই প্রথম ক্লাসের কথা, ব্যতিক্রম আসবে পুরো সবগুলো শূন্যস্থানের মধ্যে হঠাৎ একটা। এবং ব্যতিক্রমগুলো নিয়ে আজকে কিছু কথা হলো। এখানে আরো কিছু কথা আছে যেগুলো তোমার কাছে অস্পষ্ট মনে হতে পারে, কিন্তু একবার রিডিং করলে এখন বুঝবা। বুঝতে পারছি? তো তাহলে স্যার এটা কি শেষ? এটা কি শীট ধরে ধরে আর কিছু বলবেন? হ্যাঁ, এটার উপর একটা সলভ ক্লাস হবে। কথা বলছো, শিডিউল ক্লাস 3টা ক্লাস নিচ্ছি এবং প্রতি 3টা ক্লাস তুমি আবার দেখার জন্য ভিডিও দিয়ে দিচ্ছি। এভাবে আমরা গুছিয়ে পুরো জিনিসটা যেন আর দ্বিতীয়বার ভাবতে না হয়, ওই লেভেলে ইনশাল্লাহ নিয়ে যাব। আমি বুঝতে পারছি? তাহলে তোমরা যারা শীট কালেক্ট করে নেয় তারা শীট কালেক্ট করে ফেলবা। এখানে অনেক কিছু আছে, যেমন দেখো পৃথিবীতে যে সকল জিনিস শুধুমাত্র একটি আছে, যার কোনো দ্বিতীয় দ্বিতীয় নাই, যেমন সান, মুন, এগুলো কি দ্বিতীয় আছে? আইফেল টাওয়ার আরেকটা আছে। তারপরে হচ্ছে এই কোনো মনে করো পত্রিকা, প্রথম আলো কি আর পৃথিবীতে অন্য একটা দেশে আবার প্রথম আলো আছে? নাই বলো না। ম্যাগাজিন, কোনো ধর্মগ্রন্থ, কোনো চুক্তি, এগুলো কিন্তু একটা জিনিস। এই জন্য এগুলোর জন্য এখানে অনেকগুলো পয়েন্ট থাকলেও ওই একটা কথা মাথায় রাখবা, পৃথিবীতে যে সমস্ত জিনিস ইউনিক আছে, কি আছে? ইউনিক। ইউনিক মানে কি? হ্যাঁ, ইউনিক মানে এক, নান টু সেকেন্ড, নান টু সেকেন্ড, এইরকম, নান টু সেকেন্ড। নান টু সেকেন্ড কথাটার বাংলা অর্থ কি বলো? অদ্বিতীয়, মানে যার কোনো দ্বিতীয় নাই। তাহলে যে সমস্ত জিনিস অদ্বিতীয়, এই কথার মধ্যে নদীর নাম চলে আসছে। নীল নদী কি 2টা আছে? নাই। পত্রিকার নাম চলে আসছে, ধর্মগ্রন্থের নাম চলে আসছে, পৃথিবীর কোনো চুক্তি বা কনভেনশনের নাম চলে আসছে। এভাবে পৃথিবীতে সূর্য, চন্দ্র, এই সমস্ত জিনিসের নাম চলে আসছে। যে সমস্ত জিনিস একটি মাত্র থাকবে তার আগে চোখ বন্ধ করে একটা দিয়ে দিব। এই জন্য পত্রিকার নামের আগে একটা পয়েন্ট, ধর্মগ্রন্থের নামের আগে একটা পয়েন্ট, ঋতুর নামের আগে একটা, এরকম করে আর এতগুলো পড়ার তো দরকার নাই, একটা পয়েন্টে সব কথা চলে আসছে। কিন্তু স্টার্স অ্যান্ড কনস্টেলেশনস, স্টার্স অ্যান্ড, স্টার মানে নক্ষত্র, নক্ষত্র, কনস্টেলেশন মানে হচ্ছে নক্ষত্র রাজি, নক্ষত্র মালা, ওই সমস্ত ওখানে যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের সাথে যদি পৃথিবীর জীবনের সাথে সম্পর্কিত কোনো কথা হয়, তখন তাকে তুমি চিন্তা করবা ওয়ান অ্যান্ড অনলি বা ইউনিক, যেমন দা সান, দা মুন। কিন্তু যদি তাকে পার্ট অফ সোলার সিস্টেম বা মহাবিশ্বের অংশ হিসাবে চিন্তা করো, তখন তার সাথে কিন্তু কোনো আর্টিকেল বসাতে পারবা না। যেমন মঙ্গল, মার্স, ভেনাস, ইউরেনাস, প্লুটো, এরা কি পৃথিবীর সাথে কানেক্টেড নাকি পৃথিবীর বাইরে? বাইরে না। এই জন্য মার্স, ভেনাস, ইউরেনাস, প্লুটোর আগে তুমি আর্টিকেল বসাবো না। কিন্তু দা সান, দা মুন কেন হচ্ছে? কারণ সান না হলে তো পৃথিবী থাকবে না। থাকবে নাকি? এক সপ্তাহের মধ্যে সবাই না খেয়ে পুরো শেষ, ঠিক না? তাহলে আবার মুন, মুন না থাকলেও পৃথিবীর ভারসাম্য সাথে সাথে নষ্ট হয়ে যাবে। কেমনে? চাঁদের কারণে, চাঁদের কারণে জোয়ার ভাটা হয়, সমুদ্র, তাল, ঋতু পরিবর্তন, এগুলো কিসের কারণে হয়? এটা না থাকলে পুরো এলোমেলো হয়ে যাবে। মানে আমাদের সাথে সম্পৃক্ত, এই জন্য দাসান দামুন হয়। এই প্রশ্ন তোমার অনেক বুড়ে খেলেও মনে মনে ঘুরবে, এই জন্য আমি কথাটা বলে দিলাম আবার। স্টার্স অ্যান্ড কনস্টেলেশনস, স্টার্স অ্যান্ড কনস্টেলেশনস, পৃথিবীর সাথে কানেক্টেড কোনো বিষয় যখন হবে তখন তার সাথে ওয়ান অ্যান্ড অনলি হিসেবে আমরা দাসান দামুন বলছি। কিন্তু মহাবিশ্বের অন্য কোনো কিছুর নাম যখন আসবে তখন কারোর সাথে কোনো আর্টিকেল বসাবো না। এগুলো কিন্তু বিসিএস পরীক্ষায় আসে, তুমি গত 3 বিসিএস এর প্রশ্ন দেখলে ওখানে 2টাতেই এরকম প্রশ্ন আসছে, একটু অ্যাডভান্স লেভেলের কথা। তাহলে লাস্টে যে মুখে যে কথাটা বলছি ওই কথাটা তোমরা লিখো নাই, প্রয়োজনে লিখে রাখতে পারো। পৃথিবীতে যে সকল জিনিস ইউনিক, যেমন দিয়ে তুমি লিখবা পত্রিকা, ধর্মগ্রন্থ, নদী, চুক্তি, এদের সাথে কি বসে? দি বসে। সুপারলেটিভের কথা আসছে, মানে তুমি যেন শীটটা পড়ার সময় আমার কথার সাথে তুমি মিলিয়ে নিতে পারো। আল্লাহর রহমতে প্রায় সব কথা বলা হয়ে গেছে।
আমি জোড়া তালে দিতে চাচ্ছি না, আমি আগ্রহে নিজে আগ্রহে ক্লাস নিচ্ছি যেন আমার পুরো সবগুলো কথা। আচ্ছা, খেলাধুলার নাম আছে না? খেলাধুলার নাম ক্রিকেট, হাডুডু, ফুটবল। আবার কতগুলো বিষয়ের নাম আছে না? বিষয়ের নাম মনে করো ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিষয়ের নাম আছে না? খেলাধুলার নাম বিষয়ের নামের সাথে আর্টিকেল কিন্তু বসে না। খেলাধুলার নাম বিষয়ের নামের সাথে আর্টিকেল বসে না। পয়েন্ট আউট করে রাখতে পারো। আর তেমন কিছু নেই, ডান। আর স্কুল কলেজের নামের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট আমি তখন অন্য কথা চলে আসছে বলে কথাটা আমি মিস গেছে আমার। ওটা হচ্ছে কি জানো, স্কুল কলেজ ইউনিভার্সিটি শব্দগুলোর জন্য তো একটা নিয়ম তোমাকে বলছি। স্কুল কলেজ ইউনিভার্সিটি, হসপিটাল, ওয়ার্ক, উপাসনালয়। কিন্তু যখন নামের বিষয় আসবে, কিসের বিষয়? নামের বিষয়। দেখো, মনে করো আমি এখানে লিখলাম স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি। হ্যাঁ, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর কি হলে? নাম হলে। হ্যাঁ, এখন মনে করো এই শব্দগুলো দিয়ে যদি নামটা শুরু হয়, শব্দগুলো দিয়ে নাম শুরু হলে দি বসে, ঠিক আছে? কিন্তু অন্য কোনো প্রপার নাউন, দিয়ে শুরু হলে নো আর্টিকেল, নো আর্টিকেল। এটাও পরীক্ষা ইম্পর্টেন্ট, এই জন্য এটা কথাটা আমার তখন ছুটে গেলেও আমি এখন রিমাইন্ড করিয়ে দিলাম। তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই। ধরো চিরগং ইউনিভার্সিটি। তাহলে চিরগং ইউনিভার্সিটি কথাটার মধ্যে নামটা শুরু হয়েছে চিরগং দিয়ে, ইউনিভার্সিটি শব্দ দিয়ে শুরু হয়নি। তাহলে এই জন্য তোমার কোনো আর্টিকেল বসবে না, কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যদি আমি ব্যাপারটা বলতাম ইউনিভার্সিটি অফ চিরগং, তাহলে দি হতো দ্য ইউনিভার্সিটি অফ চিটাগং। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো, স্যার আমি তো ঢাকা গেছিলাম, ঢাকা নিউ মার্কেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় ওখানে বড় একটা গেট আছে, গেটের মধ্যে তো লেখা আছে ইউনিভার্সিটি অফ ঢাকা, ওখানে তো দিই নাই ফেননি, ওটা তো গেট। ওটা কি কোনো বাক্যের মধ্যে নামটা লিখছ? শুধু নামটা এমনিতে ওখানে নাম হিসাবে শুধু নামটাই লিখছে, ওগুলো সেন্টেন্সে তো ব্যবহার করে নাই। যখন সেন্টেন্সে ব্যবহার করবো তখনই আর্টিকেল দিবা কি দিবা না তার কথা আসবে, বুঝছো কিনা? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমি আমি কি কাজ করছি জানো, এখানে যে তথ্যগুলো আছে এর বাইরে অনেক তথ্য দিয়েছি, আর এখানে নাই এমন তথ্য কিন্তু নাই। আমার কথার সাথে তুমি এগুলো ম্যাচ করে নিবা, বুঝতে পারছি? তাহলে দ্যাটস অল ফর দ্য টাইম।